স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটু আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী পরিসংখ্যান ও সমসাময়িক প্রসঙ্গ। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার পাশেই আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব রহমান খান, সাবেক সহ সম্পাদক, সুপ্রিম কোর্ট বার, এবং পাশে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। আগামী নির্বাচন হবে দেশের গণতন্ত্রের নতুন ভিত্তি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, এলডিসি থেকে উত্তরণে চান ডব্লিউটিও এর পূর্ণ সমর্থন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেবার পরিকল্পনা ছিল শেখ হাসিনার, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের অভিযোগ। আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। তার মানে পোড়ানোটা, পুড়িয়ে ছাত্র জনতার উপরে দায় চাপানোটাও ওনার একটা উদ্দেশ্য ছিল। স্বৈরাচারের ৬৯ ফোন রেকর্ডের তদন্ত চলছে। শেখ হাসিনা সহ পরিবারের প্লট জালিয়াতির ৬ মামলা দ্রুত শেষ হবে আশা দুদক চেয়ারম্যানের। দুদকের স্বাধীনতায় রাজনৈতিক দলের সদিচ্ছা চান ইফতেখারুজ্জামান। রাজনৈতিকভাবে পরাস্ত আওয়ামী লীগ ডিম ছোড়ার মতো অপকর্ম করছে, মন্তব্য বিএনপি নেতাদের। যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত। কেউ ভোট আটকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে দেশে কোনো নির্বাচন হবে না, মন্তব্য সার্জিস আলমের। সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন, আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং প্রশ্ন করতে পারেন। আমি একটু প্রথমেই কথা বলতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করব। আজকে আমরা একটি জরিপ দেখেছি, নির্বাচনী জরিপ। এর আগেও দেখেছিলাম, আজকে একটি নতুন জরিপ, যেটা হচ্ছে ইনোভেশন কনসাল্টিং এই জরিপটি করেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। এখানে আমি যদি মোটা দাগে বলি, বেশি কথা না বলে, সেটা হচ্ছে ৮টি বিভাগের মধ্যে ৬টি বিভাগে এই জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে। একটি বিভাগে, রংপুরে, যেখানে আপনাদেরকে জামাতে ইসলাম এগিয়ে আছে, এবং আরেকটি বরিশাল বিভাগে, যেখানে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তারা এগিয়ে আছে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জরিপগুলো, নির্বাচনী জরিপগুলো, সেগুলোকে আপনি কিভাবে দেখেন বা কি মনে করেন? আর এই জরিপের বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা শুনছেন। দেখুন, বাংলাদেশে নির্বাচন যখনই আসে, এই জরিপের ট্রেডিশন সবসময় আমরা দেখতে পাই। এই জরিপের মধ্যে একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয়, কোন দল কোন অবস্থানে সেখানে আছেন। আমরা ইনোভেশন কনসাল্টিং যে জরিপটি আজকে আমরা ফলাফল দেখতে পেলাম, এটা দ্বিতীয় পর্যায়ে ওনাদের জরিপ, এবং বলা যায় একটু বড় পরিসরে ওনারা করেছেন এবং ১.৫ লাখ মানুষের উপরে করেছেন। প্রায় ওনারা ১০,৫০০ মানুষের উপরে সেখানে তারা নমুনা আকারে জরিপ উপস্থাপন করেছেন। আমি মনে করি ওনারা যে ক্যাটাগরিতে জরিপটা করেছেন সিগনিফিক্যান্ট, শুধু এককেন্দ্রিক নয়। সরকারের গঠনের যোগ্যতা কোন দলের আছে, জনগণ কাদেরকে বেশি ভোট দিবেন, আওয়ামী লীগ না থাকায় নির্বাচনের অবস্থাটা সেখানে কেমন হবে, এবং সরকার গঠনের সম্ভাবনা কাদের বেশি আছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জেনজি থেকে শুরু করে কার অবস্থান, কাদের মধ্যে কীরকম, নারী ভোটারদের অবস্থা কেমন, সব দিক মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ওনারা ভালোই একটা জরিপ চালিয়েছেন। দেখুন, এই জরিপের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট দলগুলো তাকে বিশ্লেষণ করার সুযোগ পায়। আমি মনে করি নিরপেক্ষভাবেই ইনোভেশন তারা এই জরিপটা চালিয়েছে, এবং এর মধ্যে দিয়ে জামাত ইসলামের যে অবস্থানটা এখানে এসেছে, আমরা মনে করি জামাত ইসলামের অবস্থান ডে বাই ডে আমাদের জনসমর্থন বাড়ছে। এটি তো মাত্র ১০,০০০ সামথিং মানুষের তারা মতামতটা সেখানে নিয়েছেন। যদি আরও বড় পরিসরে নেওয়ার সুযোগ হয়, নিঃসন্দেহে এই রেশিওটা চেঞ্জ হবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন।
দেখুন দীর্ঘ 54 বছরে বাংলাদেশের বিএনপি প্রায় 3বার তারা ক্ষমতা ছিলেন, একবার অল্প সময়ের জন্য ছিলেন। আওয়ামী লীগ দীর্ঘ সময় তারা ফ্যাসিবাদী তারা শাসন পরিচালনা করেছেন। জাতীয় পার্টি দেখেছেন। মানুষ কিন্তু এখন বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন। আমরা মাঠে ময়দানে যেখানে যাচ্ছি মানুষ পরিবর্তনের দিকে মানুষ সেখানে যাচ্ছেন। আমরা আশা করি এই জরিপ যা উঠেছে এই জরিপে আমরা অসন্তুষ্ট নই, আমরা আশাব্যঞ্জক মনে করছি। নির্বাচনের যে সময়গুলো আমাদের সামনে আছে, দেখুন জামাত ইসলামী তো 15 বছর আমরা ট্যাগিংয়ে ছিলাম, আমরা কাজ করতে পারিনি। এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ আমাদেরকে তারা দেখার সুযোগ পায়নি। বিগত 1 বছরে জামাত ইসলামী যে রাজনীতি করেছে, আমার কাছে মনে হচ্ছে 1 বছরের আমাদের ওপেন কার্যক্রমের ফলশ্রুতিতে এই জরিপটা আশাব্যঞ্জক। আমরা আশাবাদী কিছু সময় পরে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে এই রেশিওটা আরও বাড়বে। আর যেহেতু এখানে বিএনপি তারা একাধিকবার ক্ষমতা ছিলেন, জামাত ইসলামী সে আলোকে আমরা ক্ষমতার একটা মাত্র পার্ট আমরা ছিলাম, এই যে আশা স্বাভাবিক। কিন্তু এই যে জরিপটা, এই জরিপে তো আমরা দেখলাম যে 6টি বিভাগে বিএনপি এগিয়ে আছে। এখন আপনারা একটি বিভাগে, যেটা রংপুর বিভাগে এগিয়ে আছেন, সেই অনুযায়ী আপনারা তো মাঝে মাঝে বলছেন যে আপনারা সরকার গঠন করতে পারবেন এবার, অনেকেই বলছেন। সেই ক্ষেত্রে আপনি যদি বিভাগে এগিয়ে থেকে কিভাবে আপনারা দেখেন, এখানে ভোটের যে পার্সেন্টেজটা আমাদের 30% মানুষ কিন্তু তারা জামাত ইসলামীকে 31.9%, এটা বিশাল অর্জন আমাদের। এটাকে আমরা সামষ্টিকভাবে মূল্যায়ন করতে হবে। হয়তো ওনারা করেছেন, হয়তো সেখানে তারা 4-500 মানুষের মতামত নিয়েছেন, এটি দিয়ে আসলে চূড়ান্ত বিশ্লেষণ সেখানে সম্ভব না। উল্লেখযোগ্য পরিমাণ মানুষের মতামত তাহলে চেঞ্জ হয়ে যেত। এটিকে দিয়ে মূল ভিত্তি বলা যাবে না, বেস বলা যাবে না। যদি আলাদাভাবে ওনারা বিভাগ ভিত্তিক জরিপটা পরিচালনা করতেন, আমার কাছে মনে হচ্ছে রেশিওটা আরও চেঞ্জ হয়ে যেত। এখানে হয়তো কোনো জেলা কম করেছেন, কোনো জেলা বেশি করেছেন, কত নারী ভোটার বেশি করেছেন, কত পুরুষ ভোটার বেশি করেছেন। যদি এটাকে স্যাম্পল আকারে প্রত্যেকটা ডিভিশন আলাদা করা যেত, তাহলে মনে হচ্ছে যে এই চিত্রটা কিন্তু জাতীয় যে চিত্রটা আমাদের সামনে সেটার প্রতিফলন সেখানে করতো। এতে তো আমরা মনে করি আমাদের আরও সুযোগ আছে কাজের। এক ডিভিশন তো ভালো করছি আমরা, বাকিগুলো তো আমরা যদি কার্যক্রম বাড়াই, এখন যে পরিবেশটা আমরা পেয়েছি, আমরা আশা করি নেক্সট জরিপে এবং জনমত যেভাবে আমাদের দিকে দাবিত হচ্ছে, আশা করি এটার নির্বাচনে তো এখনো 4-5 মাস আমরা পাবো। শুনে বাংলাদেশের মানুষ এখন ট্রেডিশনাল পলিটিক্সকে তারা গ্রহণ করছে না। জামাত ইসলামী নতুনত্ব নিয়ে এসেছে, বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশে জামাত যে পজিটিভ তারা রাজনীতি করছে। আমাদের জুলাই আগস্টের শহীদদেরকে নিয়ে জামাতের যে কার্যক্রমগুলো ছিল, আহতদের যে কার্যক্রমগুলো ছিল, মানুষ এখন জামাতকে দেখার সুযোগ পাচ্ছে। সো আমি মনে করি জামাতের পজিটিভ রাজনীতিকে মানুষ এখন গ্রহণ করা শুরু করেছে এবং যে অপপ্রচারের মধ্যে আমরা দীর্ঘ সময় ছিলাম, তো সেটি কিছুটা এখন কমেছে। আমরা আশা করি আমাদের এই পজিটিভ দ্বারা রাজনীতি অব্যাহত থাকলে নির্বাচনের আগে এই জরিপের অবস্থানটা জামাতকে আরও বেশি অগ্রসর করে বলে আমরা মনে করছি। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, ঠিক একই প্রশ্ন আপনার কাছেও। এই যে নির্বাচনী জরিপ বাংলাদেশের প্রেক্ষিতে আপনি কি মনে করেন? জামায়াত যেভাবে পজিটিভ রাজনীতি করছে, এই আমরা যদি বলি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে যেভাবে তারা এগোচ্ছে, তারা বলছেন যে সেই অনুযায়ী আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং সামনে আরও সময় আছে, আমরা আরও এগিয়ে যেতে পারবো। একটু আপনার কাছে জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক সহ যারা দেখছেন তাদেরকে। আসলে জরিপটা যে প্রেক্ষাপটে বা যে সময়ে করা হয়েছে এবং যে ফলাফল এসেছে, তাতে এটা পরিষ্কার বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা বিদ্যমান আছে, সেই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মধ্যে বিএনপি পরিষ্কারভাবে এগিয়ে আছে। যে এখানে আপনি দেখবেন এই ইনোভেশন কনসাল্টিং যে জরিপটা করেছে, সেখানে কয়েকটা একেবারে শিরোনাম দিয়ে করেছে যে সরকার গঠনে যোগ্য দল কোনটি, সরকার গঠনে বেশি সম্ভাবনা কার, কাকে ভোট দেবেন, আওয়ামী লীগ না থাকলে কাকে ভোট দিবেন এবং আওয়ামী লীগ থাকলে কাকে। প্রায় প্রত্যেকটা হেডেই কিন্তু আপনার বিএনপি সরকার গঠন করবে সেরকম একটা প্রত্যাশা জনগণ করে এবং আমি বিশ্বাস করি জনগণ যদি সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি তার যে রাজনৈতিক আদর্শ, তার যে রাজনৈতিক চিন্তাভাবনা, সেই জায়গাটা থেকে কখনোই সরেনি প্রতিষ্ঠার পর থেকে। তাদের একটা দীর্ঘ গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম,
সেই সংগ্রামে তারা কখনোই বিচ্যুত হয়নি। তাদের যে রাজনৈতিক বিশ্বাস, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই জুলাই পরবর্তী বাংলাদেশের যে স্বপ্ন, সেই সবগুলো স্বপ্ন কিন্তু একমাত্র বিএনপি ধারণ করে। তাদের যে চিন্তাভাবনাটা, সেই চিন্তাভাবনাটা এদেশের মানুষের চিন্তাভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং বিএনপি, আমার যে সহ আলোচক আছেন ওনারা, আমরা যখন সরকার গঠন করেছি সর্বশেষ দুইটাতেই ওনারা পার্ট ছিলেন। এবং সেই সময়ে বিএনপি যে ধরনের কাজগুলো করেছে, আপনি দেখবেন গত 17 বছরের ফেসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই সময়ের সাথে বিএনপির সময়গুলোর যদি তুলনা করেন, আপনি মিডিয়ার স্বাধীনতা বলেন, মানুষের ভোটাধিকারের প্রয়োগের সুযোগের কথা বলেন, মানুষের দেশের উন্নয়নের কথা বলেন, অন্যান্য সব প্রেক্ষাপটে বিএনপি একটা মধ্যপন্থা দল হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং বিশ্বাসকে ধারণ করে গেছে। আর বিএনপি 5 আগস্টের পরে অনেকগুলো রাজনৈতিক দলের অনেকগুলো স্টেক হোল্ডারদের কিন্তু টার্গেট। বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি কিন্তু বর্তমান সরকারে নেই, তারপরে আপনি দেখবেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই বিএনপিকে টার্গেট করে, সবাই বিএনপির বিরুদ্ধে প্রচারণাটা চালায়। তাদের একটাই কারণটা হচ্ছে যে বিএনপি সামনে সরকার গঠন করবে বা বিএনপি সামনে নির্বাচনে জেতার যেহেতু সম্ভাবনা আছে, এখন আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে লাভ নেই। সে সুযোগ দিচ্ছে কেন? বিএনপি তো দেখছেই যে সবাই আছে, তাদের পিছনে লেগে আছে। শুনেন, সমালোচনা করার জন্য তো সুযোগ দেওয়ার প্রয়োজন হয় না। আপনি যদি সর্বোচ্চ ভালো পর্যায়ের কাজগুলোও করেন, তারপর আপনাকে সমালোচনা করার জায়গা থাকবে। সেই সমালোচনা তো মানুষ গ্রহণ করবে না। না, এইটা হচ্ছে বিষয় যে মানুষ সমালোচনাটা গ্রহণ করে কি করে না। আপনি যদি এই জরিপটা দেখেন তাহলে পরিষ্কার দেখবেন যে ষড়যন্ত্র আছে বিএনপির বিরুদ্ধে। গত আপনার আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ নির্যাতন, সর্বোচ্চ প্রচারণা, নেগেটিভ প্রচারণা, সর্বোচ্চ বিএনপিকে ব্র্যান্ডিং করা নেগেটিভলি সব বিএনপির বিরুদ্ধে চলেছে। তারপরেও আজকের দিনে এসে, এরপরে গত 1 বছরেও বিএনপির বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা, সত্য মিথ্যা মিলিয়ে চলেছে। তারপরে আজকের দিনে এসে আপনি দেখেন এখন পর্যন্ত বিএনপি বা বাংলাদেশের মানুষ চায় বিএনপি সরকার গঠন করুক, বা বাংলাদেশের মানুষের মতামত হচ্ছে বিএনপির পক্ষে। সুতরাং এই যে প্রচারণার যেটা আছে সেটা থাকবে, কিন্তু মানুষ তো দেখছে যে মানুষের চিন্তাভাবনার কতটা কাছাকাছি বিএনপি আছে। আচ্ছা, এই যে গণ অভ্যুত্থানের পরে বিএনপি কি জামায়াতের থেকে মাঠের রাজনীতিতে পিছিয়ে আছে কিনা, আপনি কি মনে করেন এটা? দেখেন, এই জায়গাটাতে বিএনপি মাঠের রাজনীতিতে পিছিয়ে আছে সে কথা আমি বলবো না। জামাতের যে রাজনৈতিক স্ট্রাকচার সেটা এক ধরনের, আর বিএনপির রাজনৈতিক স্ট্রাকচার এক ধরনের। জামাতের যে ধাপে ধাপে তাদের একটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো পরিচালনা করে, বিএনপি আবার অন্য ধাঁচে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে তাদের কর্মসূচিগুলো পালন করে বা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। যেহেতু বিএনপির নেতাকর্মী স্বাভাবিকভাবেই মাঠে বেশি আছে, এবং আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যটা বা সাধারণ মানুষ পরিচয়, জামাত ইসলামীর বর্তমানে যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে তারা অনেকেই তাদের রাজনৈতিক পরিচয়টা, ভাইরা 5ই আগস্টের পরেও কিন্তু রাজনৈতিক পরিচয়টা অনেকে প্রকাশ করেনি। সাধারণ মানুষ হিসেবে যদি এই ধরনের বলে কেউ যে বিএনপি ভালো, সেটার গ্রহণযোগ্যতাটা কিন্তু আমি বিএনপি করি, আমি বলার চেয়ে বেশি হবে। কিন্তু জামাত ইসলামীর অনেক ভাই এখনও বলে না আমি জামাত ইসলামী করি। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে, কিন্তু তারা বলে যে জামাত ইসলামী ভালো। বেসিক্যালি জামাত করলেও তারা সেটা বলতেছে না আমি জামাত করি। এটা কিন্তু একটা জনমতের প্রতিফলনের বিষয় আসে। আমরা 5 জন লোক এখানে বসা আছি, 2 জন 2টা দলের, ধরো 2 দলের পক্ষে বলবো। একজন নিরপেক্ষ আকারে যদি বলে যে না ওইটা ভালো, তখন অন্য 2 জনের জন্য কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট চিন্তার জায়গা তৈরি হয়। এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু এখনও জামাত আছে। 5ই আগস্টের পরেও কিন্তু সবাই দলীয়ভাবে তাদের, এবং এই যে কথা বললাম যে বিএনপি তার যে ম্যানিফেস্টো 31 দফা সংস্কারের যে আপনার কর্মসূচি বিএনপি দিয়েছে যে 31 দফার আলোকে আগামী বাংলাদেশ পরিচালিত হবে, বিএনপি কিন্তু সেটা সাংগঠনিকভাবে প্রচার করছে। আবার জামাত ইসলামী কিন্তু অন্য নামে এলাকায় এলাকায় বিভিন্ন মহল্লাতে বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা সামাজিক সংগঠনের নামে প্রচারণা চালাচ্ছে। তারা কিন্তু তাদের দলীয় প্রচারণাটা ওইভাবে করতেছে না, অন্য সংগঠনের ব্যানার। আর আমাদের প্রচারণা হচ্ছে আমাদের দলের নেতাকর্মী যারা আছে তাদের জায়গাটাতে। সুতরাং আমাদেরটা পুরোপুরি প্রকাশ্য একটা। আমি একটু বলি, যদি 2008 সালের নির্বাচনের আপনি সেই সময়ের ভোটের ব্যাপার দেখেন, সম্ভবত সে সময় বিএনপি ভোট পেয়েছিল 33.6
32.5%। 32.5%। এখনকার আজকের যে হিসাব এবং সেই সময় সম্ভবত জামায়াত 6% বা প্লাস একটু ছিল, আমি 4.7% যদি হয়, তাহলে সেই জায়গা থেকে এসে আজকে জামায়াত আপনার এখন যতদূর এগিয়েছে 33 সামথিং, তাতে আপনাদের হচ্ছে যে আগানোটা সেই অনুযায়ী আমি বলছিলাম যে জামায়াত মাঠের রাজনীতিতে এগিয়ে আছে। এই জায়গাটাতে একটা কথা আমি বলি আপনাকে, যে আমরা একটু ওনার কাছে যাব, আতিকুর রহমানের কাছে বলেন। সব সময় দুইটা পক্ষ মানে বেছে নেয়, মানে বিএনপির প্রতিপক্ষ এখন কে? বিএনপি যদি নির্বাচন করে তাহলে তার প্রতিপক্ষকে আওয়ামী লীগ যদি না থাকে জামাত ইসলামী। স্বাভাবিকভাবেই মানুষ যারা বিএনপিকে পছন্দ করে না তারা জামাতকে বেছে নেবে, বা বিএনপির বিকল্প হিসাবে যারা আছে তারা জামাতের দিকে ঝুঁকবে। না, এখানে তো আওয়ামী লীগের একটা ব্যাপার আছে। আওয়ামী লীগের ভোট কি জামাত ইসলামী পাবে? এটা আমরা একটু শুনে আসি। আমাদের আজকের অতিথি আতিকুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেখানেও বিএনপি থেকে আমরা শুনেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে ভোটগুলো ছিল সেগুলো ডাকসুতে আপনারা পেয়েছেন। তাহলে উনিও যেটা একটু বলতে চেয়েছিলেন যে বিকল্প যেহেতু আওয়ামী লীগ এখন নেই, সেই ভোটগুলো হয়তো জামায়াত ইসলামী পাবে। আপনারা আসলে কিভাবে আওয়ামী লীগের ভোট পাবেন, এই সম্ভাবনা আছে? এই বিষয়টি মূলত ডাকসু ইলেকশনের পরেই বিএনপির পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল। দেখুন, জগন্নাথ হলে সব হিন্দু ভোট সেখানে ছিল। সাদিক কাইম যিনি বিপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, প্রায় 3 গুণ বেশি ভোট পেয়েছেন, সেখানে মাত্র 10 ভোট পেয়েছেন। তো জগন্নাথ হলের নিঃসন্দেহে সব ভোট এটি আওয়ামী লীগের ভোট। তো এটা কি বলা যায় যে আওয়ামী লীগের ভোট জামাত ইসলামী পেয়েছে? বরং জগন্নাথ হলের ভোট প্রমাণ করে যে আওয়ামী লীগের সব ভোট আসলে ছাত্রদল পেয়েছে। সুতরাং এই ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো যুক্তি নেই। জামাত যেরকম আওয়ামী লীগকে কখনো কনসিডার করবে না, আবার আওয়ামী লীগও তার রাজনৈতিক কারণে তারা কখনো আমাদের সহনশীল হবে না। সুতরাং আওয়ামী লীগ সহজেই বিএনপিতে ঢোকা সহজ, কিন্তু আওয়ামী লীগের পক্ষে জামাতে কখনো ঢোকা সহজ নয়। এটা কখনো আওয়ামী লীগ করবে না, আর জামাত ইসলামী কখনো সেই সুবিধা গ্রহণ করতে চায় না। আপনি যেটা বলেছেন কিছুক্ষণ আগে যে জামাত ইসলামী 2008 সালে 6% ভোট পেয়েছে, তখন জামাত নির্বাচন করেছে কতটা এলাকাতে? জোটবদ্ধ নির্বাচন হয়েছে, কিছু এলাকা ইলেকশন আমরা করেছি। পুরো দেশে ইলেকশন করলে এই পার্সেন্টেজটা অনেক দূর বেড়ে যেত। আবার যদি বলি যে আজকে যে মানে জরিপটা এসেছে, এদিকে আসলে বিএনপি জনসমর্থন বেড়েছে। যদি আপনি 91 সালে নির্বাচন, 96, 2001, 2008, যেই বছর বিএনপি সরকার গঠন করেছে 2001 সালে, তখন বিএনপি পেয়েছে 41% ভোট কাছাকাছি। তার আগে 30%, 33%, 32% ভোট বিএনপি পেয়েছে। তো আমরা মনে করি বিএনপির এই পরিবর্তিত পরিস্থিতিতে জনসমর্থন কিন্তু বাড়েনি, তারা একটা স্থির পর্যায়ে আছে। আর জামাত ইসলামী যেহেতু একটা পজিটিভ রাজনীতি আমরা করছি, আমাদের অবস্থানটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ছে। এটি আমাদের আমরা আশা পোষণ করি যতই সময় গড়াবে তত জামাতের এই সমর্থনের জায়গাটা দিন দিন বাড়বে। কারণ দেখুন, 5ই আগস্টের পরে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি, অনেকে বলে এখন সরকারে বিএনপি আছে, কারণ একটা সরকারি দলের যা সুযোগ সুবিধা ভোগ করার কথা সব কিন্তু বিএনপি করছেন। আচ্ছা, বাংলাদেশে যত জায়গায় এখন দখল চলছে, টেন্ডার চলছে, চাঁদাবাজি চলছে, এটা কোথাও কি জামাত ইসলামী আছে কিংবা কোনো পার্সেন্টেজে কি আমরা আছি? সরকারি দলের থাকবে যে সুবিধাটা পাওয়া যায়, বিএনপি যদি সরকারে না থাকলেও কিন্তু এখন বর্তমানে সকল ধরনের সরকারি সুবিধা দলগতভাবে সরকারি মন্ত্রণালয়গুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি আছেন এবং সচিবালয় থেকে শুরু করে যত জায়গা আছে, সেখানে আপনাদের লোকজন আছে বলে বিএনপির লোকজন বলছে। আমাদের লোক বলতে যে ভাইস চ্যান্সেলর একটু সৎ থাকেন, ওটা জামাতের হয়ে যায়। আর যিনি মানে করাপ্টেড থাকেন কিংবা যিনি একটু ধরেন যে বায়াস হয়ে যান, তিনি আর আমাদের থাকেন না। আমরা মনে করি এটি অসত্য কথা। বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত 15 বছরে জামাত ইসলামের কোনো রিক্রুটমেন্ট নাই, জিরো রিক্রুটমেন্ট বলতে হবে। সেই জায়গায় হঠাৎ করে 1 বছর মাথায় এসে আমরা সব হয়ে গেলাম, যারা এটা বলেন তারা জেনে শুনে কিন্তু তার সত্যকে গোপন করছেন। সেখানে এই সত্য কথা না, বরং 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে যারা যেখানে আছেন তারা সেই জুলাইয়ের চেতনাকে ধারণ করে তাদের দায়িত্ব পালন করার কারণেই তারা নিরপেক্ষতা দেখাচ্ছেন। এই নিরপেক্ষতাটাকে এখন বলা হচ্ছে কি তারা জামাত করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের শিক্ষক কত পার্সেন্ট? 1% তো হবে না। সব শিক্ষক তো আওয়ামী লীগের কিংবা হলো বিএনপির। এখন যদি 1% শিক্ষক যেখানে নাই, যদি বলে নির্বাচনকে আমরা হয় না আসলে। না, ভিসি যিনি উনি তো মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের কোনো কমিটিতে আছেন? তিনি জামাতের কোনো জনশক্তি? তিনি
তিনি নামাজ পড়েন, তিনি সৎ থাকেন, তিনি অন্যায়ের কাছে আপোষ করেন না বলে তিনি জামাত ট্যাগ পেয়েছেন। কিন্তু জামাতের কোনো প্ল্যাটফর্মে, কোনো সোশ্যাল কাজে কোথাও তো তিনি নাই। তিনি একজন সৎ মানুষ। মাহবুবুর রহমান যেমন বলছিলেন যে জামায়াতের অনেকে প্রকাশও করছেন না যে সে জামায়াত করে, কিন্তু পজিটিভ কথা বলছেন। না, এটি 5ই আগস্টের পর এটি চেঞ্জ হয়েছে। এখন সবাই ওপেনলি বলছেন, এবং আমাদের এখন আর কেউ নিজেকে জড়তা যেটি ছিল এটা কেটে গিয়েছে। সবাই এখন যার জায়গা থেকে সেই সময়ের পরিস্থিতির কারণে সেই সময় ছিল, সেখানে ছিল মানুষ স্বাভাবিকভাবে এটা মানে পরিস্থিতির কারণে আমরা সেখানে বাধ্য। কিন্তু এখন এই অবস্থাটা এখন নেই। সবাই যার অবস্থা থেকে দলীয় পরিচয় দিয়ে তার দায়িত্ব নেতৃত্ব নিয়ে সেখানে ভূমিকা পালন করে যাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। মাহবুবুর রহমান, আবার একটু জানতে চাই, এই যে জরিপগুলো হচ্ছে, এই জরিপে আপনারা ধরেন এগিয়ে আছেন, আপনি যেমন বললেন যে জনগণ মনে করছে বিএনপি সরকার গঠন করবে, ভোট দিলে কারা সরকার গঠন করার মতো অ্যাবিলিটি রাখে সেখানেও বিএনপি করতে পারবে। আপনারা কি এভাবে ধরেন এই জরিপগুলোর পরে নিজেদের মধ্যে একটা খুব বেশি যে না আত্মতুষ্টি আপনাদেরকে দিয়ে অন্যরা কেউ, আপনারা মাঠে কাজ করলেন না, অন্যান্য দলগুলো মাঠে কাজ করলো, করে তারা হয়তো নির্বাচনে জিতেও যেতে পারে, আপনারা কি সেই আত্মতুষ্টিতে ভুগে আবার পিছিয়ে যাবেন না তো, বা এটা এরকমের কোনো ব্যাপার নেই? ধন্যবাদ আপনাকে। এই জায়গাটাতে যাওয়ার আগে ঠিক আমি ভাইয়ের একটা বিষয় বলি যে বিএনপির ভোট কি আসলে বাড়লো কি বাড়লো না। 1991 সালে বিএনপি ভোট পেয়েছিল 31%, 31%। 1996 সালে বিএনপি ভোট পেয়েছিল 33.61%। 2001-এ বিএনপি ভোট পেয়েছিল 41%, এবং 2008 সালে বিএনপি ভোট পেয়েছিল 32%। এখন যে কয়টা জরিপ আসছে, যে জরিপ, সেখানে আপনি কি দেখতে পেয়েছেন? বিএনপির ভোট কত পার্সেন্ট? 40% প্লাস। তার মানে কি বিএনপির ভোট বাড়ে নাই? অবশ্যই বিএনপির ভোট বাড়ছে, এবং এই বৃদ্ধি সেই অনুযায়ী তো জামায়াত আরো বেশি বেড়েছে, যদি আপনি সেই হিসাব করেন, অনেক বেশি আপনাদের চেয়ে। তারা যদি 6% আপনি বলে থাকেন বা 4% হয় এখন, তাহলে তারা সেখানে 35 এর কাছাকাছি, 33। আচ্ছা, আমরা এই আলোচনাটা এসে করব, একটু বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, শেষ করে এসে আবার এখান থেকে শুরু করব আপনার সঙ্গে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনী পরিসংখ্যান ও সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সাথে। আপনি যে বিষয়ে বলছিলেন একটু বলতে পারেন, সেখান থেকে একটু শেষ করে আমরা অন্য বিষয়ে যাব। যে অবশ্যই 5ই আগস্টের পরে বর্তমান যে জরিপগুলো হচ্ছে, সে জরিপে বিএনপি বিগত সময়ের থেকে তার ভোট বেড়েছে। সেই সাথে ফেসিবাদ বিরোধী যারা ছিল তাদের প্রত্যেকেরই ভোট কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং জামাতেরটাও অবশ্যই বৃদ্ধি পেয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে 5 আগস্টের পরে বা যে জরিপগুলো হয়েছে সেই জরিপগুলো বা বাস্তবতায় জামাতের কিছু ভোট বেড়েছে, বিএনপিরও বেড়েছে, এবং ফেসিবাদ বিরোধী প্রত্যেকের ভোট বেড়েছে। কারণ মানুষ আওয়ামী দুঃশাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, একটা মহাজোট এর মহাস্বৈরাচারী শাসন ব্যবস্থা দেখেছে। সেইখান থেকে যে মানুষগুলো ত্যক্ত বিরক্ত হয়েছে, যারা ওই দুঃশাসন আর চায় না, সেই ভোটগুলো বা সেই মানুষগুলো কিন্তু ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের দিকে ঝুঁকে পড়ছে। এটাই স্বাভাবিক থাকবে, কারণ যে লোকটা আওয়ামী লীগের ধরেন জুলাইয়ের গুম খুন, 17 বছরের গুম খুন, বিরোধী দলের উপর নির্যাতন, জুলাইয়ের গণহত্যা, এগুলো সমর্থন করে নাই, সেই লোকগুলো তো আওয়ামী লীগে থাকবে না, সেই লোকগুলো তো জাতীয় পার্টিতে থাকবে না, মহাজোটে থাকবে না। সেই লোকগুলো অবশ্যই তাদের মুখ ফিরিয়ে এনেছে, এবং তারা তাদের যে সমর্থনটা সেটা ফেসিবাদ বিরোধী যারাই ছিল তাদের দিকে নিয়ে এসেছে। এবং সেই ক্ষেত্রে বিএনপির ভোট বেড়েছে, জামাতের ভোট বেড়েছে, বা এনসিপি একটা নতুন দল, তাদেরও কিন্তু কিছু অংশ ভোট বেড়েছে। জি, তাদের সম্ভবত 4%-এর মতো ভোট দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে পরিবর্তন। কিন্তু আপনারা সেটাতে সন্তুষ্ট থাকছেন কিনা? এই জরিপগুলোর উপরে যদি সন্তুষ্ট থেকে কাজ করেন, তাহলে দেখেন ভবিষ্যতের বিষয়টা হচ্ছে, তো এই জরিপটা তো ফাইনাল কোনো ফলাফল না, এটা বিভিন্ন জরিপে বিভিন্ন ধরনের আপনার রেজাল্ট আসে। তো এইটা নিয়ে বিএনপি কখনোই সন্তুষ্ট না। বিএনপি সবসময় মনে করে আমাদের আরও বেশি জনগণের কাছাকাছি যেতে হবে, আমাদের বিশ্বাস জনগণের উপর কাছাকাছি আরও যেতে হবে, জনগণ যাতে আমাদের উপর আরও বেশি বিশ্বাস স্থাপন করে, আমরা যাতে আরও জনকল্যাণকর কাজ করতে পারি, সেই প্রতিযোগিতাটা আমাদের মধ্যে আছে, এবং সেই চেষ্টাটা আমরা অবশ্যই করে যাব। এবং আমরা মনে করি ভালো কম্পিটিশনটাই হবে,
খারাপের কম্পিটিশনটা হবে না। মানুষ যাতে স্বস্তি নিয়ে, মানুষ যাতে যে বিগত সময়ে যে দুঃশাসন দেখেছে সেই জায়গাটাতে আবার ফেরত না যায়, বা সেই দুঃস্বপ্ন যাতে ফেরত না আসে, আমরা সেই জায়গাটাতে যাওয়ার জন্যে আমাদের যে এক দলের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে সংস্কার, সেই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এবং আমরা বিশ্বাস করি সেই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে যেমন ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, মিডিয়ার স্বাধীনতা থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, যারা বিরোধী মতামত আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, মানুষের জীবনের নিশ্চয়তা বাড়বে। এই জিনিসগুলো তো মানুষের জন্য বিএনপি দেওয়ার চেষ্টা করছি, এবং সেইটা আরও বেশি যাতে নিশ্চিত করা যায় সেজন্য। ধন্যবাদ আপনাকে। আতিকুর রহমান, একটু অন্য বিষয়ে যেতে চাই। আপনার যদি কোনো উত্তর থাকে ওনার প্রশ্নের বিষয়ে আপনি দিতে পারবেন, দিয়ে শুরু করতে পারবেন। জামায়াত বলছে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, এবং তারা এখন 7টি দল নিয়ে কিন্তু মাঠে, আপনারা এখন আন্দোলনও করছেন, বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে আপনাদের প্রায় বেশিরভাগ আসনেই আপনাদের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, 1টি-2টি বাদ দিয়ে। তাহলে আপনারা একদিকে বলছেন যে আপনারা এই অবস্থায় নির্বাচনে যাবেন না পিআর পদ্ধতি ছাড়া, 2 কক্ষতেই, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষতেই, আবার সব দিকে আপনাদের প্রার্থী বাছাই প্রায় কমপ্লিট। তাহলে আপনারা আসলে সময়টাকে একটু কাজে লাগানোর জন্য বিএনপিকে অন্যভাবে রাখার জন্য একটু এভাবে বলছেন, নাকি বাস্তবতেই আপনারা যাবেন না নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া? যে আমি এই কোশ্চেনটা পরে আসছি। আমাদের যে জরিপটা আমাদের সামনে আজকে এসেছে, এটি জামাতের জন্য এটি আশার দিক হচ্ছে যে এই দেশের 24-এর 5ই আগস্ট যারা পরিবর্তন করেন, যে জেনজির কথা আমরা বলি, এই জেনজি এখন জামাতের দিকে তারা সমর্থন দিচ্ছেন, এবং যার ফলাফলটা আমরা ডাকসু এবং জাকসুতে আমরা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে জামাতের যে কার্যক্রম, লোকাল যে অ্যাক্টিভিটিসগুলো, মানুষের সমর্থন সেখানে বাড়ছে। দেশের শিক্ষিত মানুষই কিন্তু জামাতের ভোট বেড়েছে, যুবকরা জামাতকে তারা পছন্দ করা শুরু করেছে। আমরা মনে করি এই দিকগুলো জামাতের বড় অর্জন। আমাদের দেশের যুবক, আমাদের জেনজি এবং নারীদের মাঝেও কিন্তু যে ট্যাগিংটা আমাদের করা হতো, যে সেটাও কিন্তু আস্তে আস্তে জামাত কাটিয়ে উঠে নারী সমাজেরকে, তাদেরকে জামাতে পরি যে গ্রহণযোগ্য, সেটাও জামাত আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের জামাত ইসলামী যে কৌশল এবং নিয়ে আমরা কাজ করছি, এই সময়গুলোতে আমরা আশা করি নেক্সট জরিপে জামাত ইসলামী এখান থেকে অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়, আপনি বলেছেন পিআর পদ্ধতি নিয়ে। দেখুন, জামাত ইসলামী একসময় কেয়ারটেকার সরকারের দাবি উত্থাপন করেছিল, এবং 7-8 বছর সময় লেগেছে কেয়ারটেকারের যৌক্তিকতা মানুষকে বোঝাতে। এবং 1991 সালে বিএনপি ক্ষমতা এসেছেন, আসার পরে জামাতে নিঃশর্ত সমর্থনে তারা কিন্তু সরকার গঠন করেছেন। সেই সময় আবার সেই কেয়ারটেকার আন্দোলন করতে হয়েছে, এবং বিএনপি তখন বলেছে যে কেয়ারটেকার পাগল ছাড়া আর কেউ বোঝে না এখানে। ওই সময় কেয়ারটেকার নিয়ে যে কথাগুলো বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, এখন পিআর নিয়েও কিন্তু একই ধরনের বক্তব্য, এটা কেউ বোঝে না, আমরা জানি না বলছেন। বাংলাদেশের বিদ্যমান যেই নির্বাচন পদ্ধতি, আমরা 53-54 অনেক ইলেকশন আমরা পেয়েছি, 2-1টা নির্বাচন ব্যতীত কোনো ইলেকশন সুষ্ঠু হয়েছে, সকল দল গ্রহণ করেছে, কিংবা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এমন নির্বাচন কিন্তু আমরা দেখি না। জামাত ইসলামী যে জন্য মূলত, আমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারবো, মৌলিক যে যুক্তি জামাত সামনে নিয়ে এসেছে, ধরুন বাংলাদেশে 2001 সালে তো বিএনপি জয় জগর অবস্থা ছিল, 41% ভোট বিএনপি পেয়েছে, এবং পেয়ে তারা 200 আসন সেখানে পেয়েছে। তার মানে আপনি 60% মানুষের সমর্থন ছাড়াও কিন্তু পার্লামেন্টে 2/3 মেজরিটি পাওয়ার সুযোগ সেখানে আছে। এবং আওয়ামী লীগকে মানুষ দেখেন, 14 সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, 5% কিন্তু মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, তাও তারা পেয়েছেন, এবং তারা ফেসিবাদী কায়েম করেছেন। পিআরের ব্যাপারে জামাত ইসলামী যে জন্য, এটি জামাতে দলীয় স্বার্থে চেয়ে জামাত যাতে করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কখনো খারাপ পথে চলে না যায়, যাতে করে কখনো আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ রাস্তায় নেমে তাদেরকে জীবন দিতে না হয়, যাতে করে কোনো সরকার তার মেজরিটির জোরে তারা অন্যায় করার, তারা দুঃশাসন করার সুযোগ সেখানে না পান, তার জন্য আমরা বলেছি যে পিআর সিস্টেমটা করা যায়, তাহলে বাংলাদেশের সকল দলের, এখন বাংলাদেশের যে নিবন্ধিত দল আছে, আপনার এই যে সংখ্যাধিকার যে যিনি ভোট পাবেন তিনি এমপি হবেন, এই কম্পিটিশন বাংলাদেশে কয়টা দল টিকবে?
গড়ে 2-3টা দলের পার্লামেন্টে প্রতিনিধিত্ব ছাড়া আচ্ছা, যদি বাকি তাই সব দলে হয় তারা সেখানে কি থাকবে? তাহলে আপনারা আসন ভিত্তিক আপনাদের প্রার্থীগুলো চূড়ান্ত করছেন সেটা তো কেন? আমরা- আপনি যেমন নিজেও একটা আসনে সেটা আমরা আগে ইলেকশন করবেন, আমরা সেখানে দাবি চূড়ান্ত। দিয়েছি, আমরা দাবি দিয়েছি, এটা আমরা বলি না যে আমি ইলেকশনে যাব না। যদি দাবিটা আমাদের যৌক্তিক হয়, না, আমরা আপনারা তো আন্দোলনও করছেন হ্যাঁ, সাতটি ইসলামী দল নিয়ে। এটি একটা রাজনৈতিক আমাদের কৌশল। আমরা যে আন্দোলন দেখুন, আমাদের যে ঐক্যমত্য কমিশনের শুরু থেকে জামায়াত ইসলামী বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে, সেখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন তারা ইলেকশনে যাচ্ছেন, মানে ইলেকশন করেই তারা এখন সরে যাওয়া, তারা এক্সিট পথ সেখানে খুঁজছেন। জামায়াত ইসলামী মনে করে এই অবস্থা যদি ইলেকশনটা আমাদের হয়, আবার ইলেকশনটা আমাদের আগের মতো অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কেন্দ্র দখল হবে, এখানে সন্ত্রাসী কার্যক্রমের সম্ভাবনা সেখানে আছে, এখানে কালো টাকার প্রভাব থাকবে এবং নির্বাচনে যাতে করে ম্যান্ডেটটা জোর জবরদস্তি করে আপনি ভিন্ন দিকে নেওয়ার যে প্রচেষ্টাটা, এটাও কিন্তু নির্বাচনে হবে বলে আমরা আশঙ্কা করছি। যেন আমরা মনে করি পিয়ারটা হয়, আপনি নিয়ম করে দেবেন, কত পার্সেন্টের নিচে ভোট পেলে কেউ পার্লামেন্ট আসন পাবে থাকতে পারে, কিন্তু আশা করি এর মধ্যে দিয়ে প্রত্যেকটা দল ছোট হোক বড় হোক তার পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবেন এবং ওই দলের যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি তার কিন্তু পার্লামেন্ট আসার সুযোগ সেখানে তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি পিয়ার বর্তমান যে বিদ্যমান অবস্থা আপনি ইলেকশন করেন, গড়ে 3-4টা দল ছাড়া কিন্তু আসলে কারো পক্ষে নির্বাচনে কালো টাকার মোকাবেলা করে কিংবা সন্ত্রাসী বাহিনী মোকাবেলা করে কিংবা ভোট কেন্দ্রে প্রভাব তৈরি করে জিতে আসাটা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এরপর আমরা বলছি জামাত কিন্তু আমরা এটি যদি মানুষ এটাকে গ্রহণ করে, ইতিমধ্যে আমরা বলছি আপনি গণভোট নেন, মানুষ চাচ্ছে কিনা 2-1টা জরিপে মানুষ বোঝে না, এটি তো একটা সিম্বলিক কিছুটা আপনার পর্যালোচনা করে। যদি আপনি গণভোট নেন, আমাদের আত্মবিশ্বাস বাংলাদেশের মানুষ পরিবর্তনে বিশ্বাসী, বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তী মানুষ অনেক সচেতন, মানুষ এখন পুরনো জায়গায় ফেরত যেতে চায় না। আমাদের আত্মবিশ্বাস জামাত যে দাবি নিয়ে মাঠে যা গণভোট আপনি নেন, এই গণভোটে পিয়ারের পক্ষে জরিপটা বেশি আসবে। জি, ধন্যবাদ এটা আপনাকে। আমরা মনে করি। অ্যাডভোকেট মাহবুবুর রহমান উনি বলছিলেন যে জামায়াত আসলে আগের যে রাজনীতিগুলো, এই চিরাচরিত রাজনীতি, সেটার সঙ্গে জামায়াত নেই, সেজন্যই জামায়াতের ভোট বাড়ছে। জেনজি যারা আছে এবং যারা ভালো শিক্ষিত মানুষ তারাও জামায়াতের পক্ষে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপির ভোট অনেক জায়গায় কমছে, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নেগেটিভ ইয়ার কারণে ভোট কমছে। সাথে আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই। আমরা বিএনপি মহাসচিবের একটা ইন্টারভিউ নিয়ে একটু আলোচনা হচ্ছিল বিভিন্ন মাধ্যমে, সেটা উনি বলেছিলেন সেই ইন্টারভিউতে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়েই ইলেকশন করা যেতে পারে। এটা হচ্ছে, আমি যদি ওই পত্রিকাটার নাম একটু বলি, এই সময় সম্ভবত একটা অনলাইন মিডিয়া ইন্ডিয়ার। আসলে আবার আজকে আমরা দেখলাম যে বিএনপি থেকে বলা হলো যে না, এরকম কোনো ইন্টারভিউ তিনি দেননি। তাহলে এটা কি বিএনপির বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা, নাকি আপনি এ বিষয়ে যদি একটু বলতেন? ধন্যবাদ আপনাকে। এটা দিয়ে শুরু করি। আসলে আমি প্রথমেই বলছি যে যখন বাংলাদেশে 5ই আগস্টের পরে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিএনপি জনগণের সবথেকে পছন্দের দল, বা পরবর্তী যে সরকার গঠন যদি হয়, সুষ্ঠু ভোট হয়, সেই ভোটে এদেশের মানুষ বিএনপিকেই বেছে নেবে, তারপর থেকেই কিন্তু দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। এটা একটা শুধু নিউজ না, আপনার বিএনপি মহাসচিব বা বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে যে আওয়ামী লীগ ভোটে আসুক বা জাতীয় পার্টি ভোটে আসুক, সেই কথা কিন্তু বিএনপি বলেনি, কখনোই কোথাও বলেনি। তো এটা আমি মনে করি যে বিএনপির বিরুদ্ধে যে নানামুখী ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ। আর বিএনপির জনপ্রিয়তা অবশ্যই বাড়ছে এবং 5 আগস্টের পরে আপনাদের যারা বেশি শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ, তারা বিএনপির দিকে আসছে না, জেনজিরা হচ্ছে জামায়াতের দিকে যাচ্ছে। এই বিষয়টাও কিন্তু আপনার, শুনেন আমি বলি, ডাকসু বা জাকসু যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন দিয়ে আপনি বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটটা চিন্তা করতে পারবেন না। আমি আপনাকে এর আগেও বলছি যে জামাতের যে বিষয়টা, যেমন শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছে, সেটা কি শিবিরের ব্যানারে করছে না? এটা কি সমন্বিত ছাত্র শিবির কি বিভিন্ন হলে কি আপনার তাদের প্যানেল দিছে? তারা তো তাদের নামে কোনো প্যানেল দেয়নি। ছাত্রদল তো তাদের নিজের নামে প্যানেল দিছে, হলে দিছে। তো আপনার একটা লোকের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকি? আমি আপনাকে যে কথাটা বলছি, আমি যদি নিরপেক্ষ হিসাবে একটা কথা, একটা দলের পক্ষে কথা বলি, সেইটা কিন্তু গ্রহণযোগ্যতাটা বেশি পায়। আপনার ডাকসু জাকসু কোথাও ছাত্র শিবির তাদের নিজের নামে নির্বাচন করে নাই। আর হলের যে প্রেক্ষাপট, সেখানে অনেক হিসাব নিকাশ আছে। ছাত্র শিবির থেকে যারা নির্বাচন করছে, ইভেন কি ভিপিজিএস, তারাও কিন্তু আপনার দীর্ঘ, মানে তারা তাদের পুরো শিক্ষা জীবন হলে কাটাইছে।
কিন্তু আপনি দেখেন ছাত্রদল থেকে যারা করছে, ইভেন যারা হল সংসদে নির্বাচন করছে তারাও হলে উঠছে 1 মাস আগে, 2 মাস আগে বা 5 আগস্টের পরে। তো তার সাথে তার ইন্টারেকশনের সুযোগটা কোথায় আসলো? আপনার সাথে যখন আমি বসে প্রতিদিন আলাপ করব, গল্প করব আমি আমার হলের ছাত্রদের সাথে, তখন আমাকে তারা চিনবে, জানবে, দেখবে, আমার উপর আস্থা তৈরি হবে। কিন্তু ছাত্র শিবিরে যারা ভোট করছে তারা সবাই হলে ছিল, তারা ছাত্রলীগের সাথেও মিলেমিশে কাজ করছে, একই সাথে ছিল, বিভিন্ন সংগঠন করছে। সো এইটাকে আপনি সার্বিক নির্বাচনী একটা প্রেক্ষাপট বা ওইটা দিয়ে আপনি জনপ্রিয়তার যদি মাপা হয় সেটা সঠিক মাপা হবে না। সেই ক্ষেত্রে তো আপনার ডাকসুতে আপনার ব্যাপক বিজয় হয়েছে শিবিরের, সেক্ষেত্রে যদি ভোটের জনপ্রিয়তা হইতো তাহলে আপনি এই পরিসংখ্যান তো সেটাই আসতো যে জামাত ইসলামী 45%, বিএনপি 20% বা 10%। সেটা আতিকুর রহমান বলছিলেন যে হাতে সময় আছে নির্বাচনের সময় গিয়ে তাদের আরো পরিবর্তন হবে। আমরা এসে আবারও বিরতির পরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনী পরিসংখ্যান ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আপনি বলছিলেন, সাথে আমি আর একটু যোগ করে দেই আপনাকে, আমরা একটু এখন আমেরিকায় যেতে চাই বলতে আমেরিকায় বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আসলে আমেরিকায় জমজমাট মনে হচ্ছে। সেখানে বিএনপি, আওয়ামী লীগ এবং বিভিন্ন জন ডিম ছোড়াছড়ি নিয়ে এখন ব্যস্ত আছেন। এই যে অবস্থাটা সেখানে আমরা দেখছি, তাতে আখিরে আমরা কিন্তু এই মুহূর্তে অনেকগুলো দেশ থেকে ভিসা প্রাপ্তি খুব কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। সেই ক্ষেত্রে আমেরিকার মতো একটা দেশে যদি বাংলাদেশিরা এ ধরনের কর্মকাণ্ড করতে থাকে, আখেরে তো সাধারণ মানুষদের জন্য মনে হয় অনেক বেশি ক্ষতি হবে। একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কারণ বিএনপির মহাসচিব কিংবা এনসিপির আক্তার বা যারা তাসনিম, যারা ওনারা বিএনপির, তারপরে জামায়াত ইসলামীর ডক্টর তাহের সাহেব, ওনারা কিন্তু দলীয় রাজনীতি রিপ্রেজেন্ট করতে যাননি, কোনো দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যাননি। ওরা বাংলাদেশকে ওনারা রিপ্রেজেন্ট করার জন্য জাতিসংঘে সরকার প্রধানের সাথে গেছে। তো সেখানে একটা প্রতিবাদ হইতে পারে, বিএনপিও প্রতিবাদ করেছিল, এর আগে করেনি তা না, সেটা স্লোগান হয়, প্লাকার্ড দেখানো হয়, বিক্ষোভ হয়, কিন্তু শারীরিকভাবে যে অ্যাগ্রেসিভ হইতে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের সুশীলরা বলে আসছিল 5 আগস্টের পরে যে মব সৃষ্টি করা হচ্ছে, ছাত্ররা মব করতেছে, বিএনপি মব করতেছে, বা জামাত ইসলামী মব করতেছে, বা ফেসিবাদী এর বিরুদ্ধে যারা ছিল সবাই মব করতেছে। তো আসলে জামাত তাহলে এই যে যেটা আমেরিকাতে হইল সেটা কি করলো? আপনি ডিম ছুঁড়ে মারলো, শারীরিকভাবে আঘাত করার মতো পর্যায়ে চলে আসলো, এমনকি পুলিশ গ্রেপ্তার পর্যন্ত তাদের করলো। এটা কি আমাদের দেশের সম্মান বাড়লো না কমলো? আমি সেটাই, আওয়ামী লীগ যে একটা উচ্ছৃঙ্খল দল, তাদের কার্যক্রম যে উগ্র, সেটারই কিন্তু প্রমাণ হয়েছে। এবং বাংলাদেশের ভাবমূর্তিটা নিশ্চয়ই খারাপ হয়েছে, কারণ এই সময় জাতিসংঘে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে, পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াটার ফোকাসটা কিন্তু ওইখানে আছে। তো সেই অবস্থায় এসে আপনি দেখেন ডিম ছুঁড়ে মারতেছে, অশ্লীল গালাগালি করতেছে। আমরা নারী স্বাধীনতার কথা বলি, আমাদের একজন নারী নেত্রী গেছেন তাসনিম যারা, তার সাথে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কি কোনো শোভনীয় কাজ? এটা কোনো একটা রাজনৈতিক দলের কোনো সুস্থ স্বাভাবিক লোকজন এই ধরনের শব্দ ব্যবহার করে? এটা কোন ধরনের মব? নিকৃষ্টতম মব এটা। কারণ কি মানুষের মধ্যে এরপরে নিশ্চয়ই আমাদের ভিসা প্রাপ্তিটাও খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশের মানুষের জন্য, যারা ব্যবসার জন্য অনেক যাবেন, জায়গাতেই অন্যান্য আছে। কাজের জন্য কারণ যাবেন। আমরা যদি আমাদের ট্যাগটা সন্ত্রাসী একটা রাষ্ট্র হিসেবে হয়, সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী দেশের মানুষরা যে একটা কোনো একটা দেশের পিসফুল পরিবেশটাকে যদি বিঘ্নিত করে, সেই ক্ষেত্রে তো অবশ্যই সেই দেশের সরকার আমাদেরকে পজিটিভলি নেবে না। যে আমি একটু আতিকুর রহমান আপনার কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই। আর একটা বিষয় হচ্ছে এই যে ডিম ছোড়ার ঘটনা আমরা 5ই আগস্টের পর বাংলাদেশের আদালতগুলোতেও আমরা দেখলাম, কিন্তু সেই সংস্কৃতি কি এখান থেকে আমরাই আবার আমেরিকাতেও নিয়ে গেলাম কিনা? এটা আসলে শুরুটা কি এখান থেকেই হলো? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের সহ-আলোচকটি বলেছেন, কিছু কথা বলে যাচ্ছি যে ডাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা। দেখুন, ডাকসু ইলেকশন যতবার বাংলাদেশে হয়েছে, 69 সালে যখন পাকিস্তান আমলে হয়েছে গণঅভ্যুত্থানের পরে, ছাত্রলীগ সেখানে বিজয়ী হয়েছে। 70 ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এরশাদের পতনের পরে আবার ডাকসু হয়েছে, আমানুল্লাহ আমান সাহেবরা নির্বাচিত হয়েছেন, বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং এটি মনে হওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই নির্বাচন তার মানে সেই ধারাবাহিকতায় আমরা মনে জামায়াত করছি। ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। দ্বিতীয়, ইলেকশনে সবার কৌশল থাকে। ছাত্র শিবির সকল দলের, সকল মতের, বিভিন্ন ধর্মের ছাত্রদেরকে ঐক্যভুক্ত করে প্যানেল করার কারণে এটা ইউনিক প্যানেল হয়েছে। সুতরাং এবং সবাই জানতো না শিবিরেরই প্যানেল, অন্যরা শিবির প্যানেল তারা এসে এটা শিবির বলা যাবে না, শিবিরের প্যানেল মনে করে সব এসেছে এবং শিবির সেখানে বিজয়ী হয়েছে, শিক্ষার্থীরা সেখানে শিবিরকে সমর্থন করেছে। তৃতীয় বলেছেন যে ছাত্রলীগে মিশে যাওয়া। ইতিমধ্যে এর অ্যাফিলিয়েট ডিভিশনের সমাধান হয়েছে যে জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি কিন্তু ডিবেটিং ক্লাবে তিনি সভাপতি ছিলেন, সে আলোকিত ছবি এসেছে। সুতরাং তিনি ছাত্র শিবির করে ছাত্রলীগের পদ হোল্ড করেছেন, এটি বলার কোনো সুযোগ আর নাই। আপনি যে পয়েন্টে জেনেছেন, দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যতই বলি, আমরা একটু ছোট করে শুনবো, সময় বলছি, এই ঘটনা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা উদ্দেত্যপূর্ণ আচরণ। আমরা মনে করি বাংলাদেশের জনগণ এখনও মাত্র 1 বছর পার হয়েছে, এখনও পলিটিক্স তারা ঘুরে দাঁড়াতে পারে নাই বাংলাদেশে। যদি তারা এই ধরনের কার্যক্রম চলতে থাকে, বাংলাদেশে কখনো আওয়ামী লীগ রাজনীতি স্পেস তারা সেখানে পাবে না। আমরা মনে করি তাদেরকে এখনও শুধরানোর সময় আছে, তারা ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করুক। তারা নেই, উল্টো তারা জুলাই সন্ত্রাসী আখ্যা দিয়ে তারা সেখানে যে হামলাটা চালিয়েছে, এটা আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। আওয়ামী লীগের চরিত্রটা এরকম, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এত জঘন্য ঘটনা ঘটানোর পরও তাদের আত্মসমালোচনা নেই এবং তারা অব্যাহত রেখে চলছে। আমরা মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল যে যেখানে থাকুক না কেন, আমরা সব ঐক্যবদ্ধ। আজকে আপনি দেখেছেন ঢাকার রাজপথে কী হয়েছে, প্রায় 250 জন অ্যারেস্ট হয়েছে। আমি যদি এভাবে চলতে থাকে, আগামী দিনে আওয়ামী লীগ যেখানেই নামবে, বিএনপি তো তার জায়গা থেকে আছে, আমরা জামাত থেকে শুরু করে দেশের সাধারণ নাগরিক আমরা ঐক্যবদ্ধ আছি। এই ফ্যাসিবাদী গোষ্ঠীকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে উদ্যত্তপূর্ণ আচরণ যদি তারা বন্ধ না করে, তারা কোনো সুযোগ এখানে পাবে না। এটাই তারা এখন প্রমাণ সেখানে বহন করছে। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আপনার কাছে একটু ছোট্ট করে শুনতে চাই, এই যে আমেরিকাতে এই ধরনের ঘটনা ঘটানোর পরে বাংলাদেশে নিশ্চয়ই আওয়ামী লীগের উপরে আরও বেশি চাপ সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি আরও এক ধাপ পিছিয়ে গেল কিনা বাংলাদেশের রাজনীতিতে, যদিও তারা এখন নিষিদ্ধই আছে তাদের কার্যক্রম? ধন্যবাদ। খুবই দুঃখজনক বিষয় যে জুলাই আগস্টের যে গণহত্যা এবং 17 বছরের যে নির্যাতন নিপীড়ন, এরপরে এদেশের মানুষের হয়তো ধারণা ছিল বা বিশ্বাস ছিল, আমার নিজেরও বিশ্বাস ছিল যে আওয়ামী লীগ তাদের ভুলগুলো বুঝতে পারবে এবং আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য সাধারণ মানুষের কাছে, দেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। কিন্তু আপনি দেখেন আমেরিকাতে ডিম ছোড়ার পরে আজকে সারা ঢাকা শহরে তারা মিছিল করেছে। আপনার কি মনে হয় এটা থেকে যে তারা তাদের যে কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা তাদের আছে? এবং শেখ হাসিনাকে আমি ঠিক দেখলাম একটা মিডিয়াতে যে শেখ হাসিনা যে ডিম ছুঁড়ে মেরেছে তাকে সে মুক্ত হওয়ার পরে তার সাথে টেলিফোনে কথা বলছে। এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এর সাথে জড়িত আছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজন। আপনাদের দুজনকে ধন্যবাদ, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান। আবারও নিশ্চয়ই আমরা আপনাদেরকে পাবো আমাদের অন্য কোনো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।